বিএনপি সরকারের সাথে প্রধান বিরোধী দল জামাতের নীরবে নিভৃতে জামাত এনসিপির বিরাট ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা নিয়ে মিডিয়া তেমন হাইলাইট করছে না এবং তেমন কোনো আলোচনা নেই। আসলে ঘটনা অনেক এক প্রকার অঘটনই ঘটে গেছে। ওই যে অফিস আদালত গুলো খুলতেছে না, আওয়ামী লীগের বারবার স্লোগান দিচ্ছে, মিছিল বাইর হইতেছে, এই জন্যই একটা গ্রিন সিগন্যাল আছে, এখানে পাওয়াই যাচ্ছে না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কথার মধ্যে ওই অর্থটা লুকায় আছে ভাই। এখন আমেরিকা, চীন, ভারত সবাই নগদ স্বার্থ চায়, নগদ। সেই বাকির দিন আর নাই যে শেখ হাসিনা ওই দেব দেব বলে যে আশা দিয়ে রেখেছিল। এখন আমেরিকা, চীন প্রচুর ডেসপারেট এবং তাদেরকে ম্যানেজ করা অনেক কঠিন। এখন জামাত ইসলামকে যুব জামাত, শ্রমিক জামাত, কৃষক জামাত, গার্মেন্ট জামাত, এরকম বিভিন্ন রকম জামাত নাম দিয়া দল তৈরি করতে হবে। মহল্লায় মহল্লায় অফিস লাগবে। হ্যাঁ ভাই, একদম মাঠ পর্যায়ে ঢুকে যেতে হবে। যেহেতু জুলাই গণঅভ্যুত্থান এবং গণভোট এই দুটির মাধ্যমেই তো এই বিএনপি সরকারের বৈধতা আসবে, তো এটা যখন বাতিল হয়ে যাবে তখন তো বিএনপি সরকারও বাতিল হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। সুতরাং কেউ একজন যে কোনো মুহূর্তে এই সরকার যে অবৈধ, বিএনপি সরকার যে অবৈধ, এই মর্মে একটা রিট দায়ের করে ফেলতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বিএনপি সরকারের সাথে প্রধান বিরোধী দল জামাতের নীরবে নিভৃতে জামাত এনসিপির বিরাট ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা নিয়ে মিডিয়া তেমন হাইলাইট করছে না এবং তেমন কোনো আলোচনা নেই। আসলে ঘটনা অনেক এক প্রকার অঘটনই ঘটে গেছে, যার প্রভাবে অতি শীঘ্রই বাংলাদেশে অকল্পনীয় কিছু আপনারা দেখতে পারেন। আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক, যেভাবেই হোক, ইঞ্জিনিয়ারিং করে হোক। আর ইউনুসের মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে তারা ইউনুস তার কিংস পার্টি বিএনপি ক্ষমতায় দিয়েছে, হোয়াট এভার, যেহেতু ক্ষমতা এসে গেছে এখন দেশটা সুন্দরভাবে চালাক, মানুষ মুক্তি পাক, মানুষ স্বাধীনতা ভোগ করুক, অর্থনৈতিক উন্নয়ন হোক, বেকারত্ব দূর হোক, কর্মসংস্থান সৃষ্টি হোক। আমরা চাই এটাই, কারণ সবার আগে মানুষের বেঁচে থাকা, ভালো থাকা, সুচিকিৎসা পাওয়া। এখন এটা যদি কোনো ফেসিবাদী সরকার করে তারপরও মন্দের ভালো, অতএব এইটা করুক, এতে বিএনপি জামাত একত্রে কাজ করুক। আমরা এটাই চাই, স্থিতিশীলতা আসুক, দেশের মানুষের মধ্যে কোনো শঙ্কা না থাকুক। দেখেন, এই যে মানুষ অলরেডি ভয় পাচ্ছে, হাজার হাজার লোক আমাদেরকে বলছে ভাই বাড়ি কি ঘুমাবো নাকি, আবার বলছে যে দেশে কি থাকতে পারবো কি পারবো না, আবার আমাকে বলছেন ভাই দেশে আছেন এখনো। দেখেন সংখ্যাটা কি, দেশে আছেন এখনো। এর মানে ভেবেছিল যে বিএনপি ক্ষমতা এসেছে, সে আগের মতো ফেসিবাদ বিরোধী দলের লোকজন যারা বিএনপি সমালোচক তারা থাকতে পারবে না, অতএব তুমি লন্ডনে চলে যাও। অলরেডি মনে হয় গেছে, এটা ভেবেছিল অনেক। এই যে সংখ্যা, এটা দূর করুক, সবার জন্য একটা সেফ বাংলাদেশ হোক। ইউনুসের আমলে যেরকম সবাই স্বাধীনতা উপভোগ করতো এরকম হোক, সেটা প্রত্যাশা করি। কিন্তু ঘটনা কিন্তু উল্টো দিকে যাচ্ছে, বাতাস উল্টো দিকে বইছে। যে সুবাতাস বইতে শুরু করেছিল সেই সুবাতাস অন্যদিকে মোড় নিচ্ছে। তো দর্শক, বিশেষ করে বিএনপি শপথ গ্রহণের দিনেই একটা আকাম ঘটিয়ে দিয়েছে। এই আকামের ফল রাজনীতিতে দীর্ঘমেয়াদী। এখন এই আকাম নিয়ে যদি মিডিয়াগুলো আগেই বিএনপি দখল করেছিল, যদি মিডিয়াগুলো স্বাধীন থাকতো, মিডিয়াগুলো যদি বিএনপির দালাল না হতো, তাহলে এতদিনে হাউকাউ লেগে যেত বাংলাদেশ। কি, যেমন ইউনুস সরকারের সব এখন বিএনপি সরকারে, ইউনুস সরকারের মন্ত্রী বিএনপি সরকারের মন্ত্রী, ইউনুস সরকারের ড্রাইভার বিএনপি সরকারের ড্রাইভার, ইউনুস সরকারের গানম্যান বিএনপি সরকারের গানম্যান, ইউনুস সরকারের স্বরাষ্ট্র সচিব বিএনপি সরকারের সচিব। তো এই যে কাজটা, এই যে যা আপনারা দেখছেন, এটার বিরুদ্ধে কোনো কথা বলতে নেই, কোনো মিডিয়ার কলাম নাই, কিচ্ছু না। এই যে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, এটা নিয়ে তোলপাড় শুরু হওয়ার কথা, বাংলাদেশে একটা বিরাট উত্তেজনা লেগে যাওয়ার কথা, অথচ কিছুই না, চুপচাপ। তো মিডিয়া দখল করতে পারলে কি ঘটে, কিভাবে কি আকাম করে বাঁচা যায় দেখছেন। যেমন বিএনপির লোকজন কাউকে খুন করলেও বলে যে বিএনপির বিরুদ্ধে খুনের অভিযোগ অথবা কথিত অভিযোগ, অথচ খুন করে ফেলেছে। আর এই ঘটনা অন্য কেউ ঘটলে তখন সরাসরি অমুকের হাতে অমুক খুন। এই হচ্ছে মিডিয়াগুলোর চরিত্র। তো মিডিয়াগুলোর দালালির কারণে প্রকৃত অবস্থা যে অঘটন ঘটেছে অলরেডি, বিশেষ করে বিএনপি জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের শপথ নিল না, যেটা সুস্পষ্টভাবে জুলাই গাদ্দারি, জুলাইয়ের সাথে গাদ্দারি। এবং খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো, শুধু খলিল রহমানকে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আরো অনেক রহমান ইউনুস সরকার জাস্ট বিএনপিতে রূপ নিয়েছে। একদম ড্রাইভার থেকে শুরু করে এই সচিবালয় যারা চালাতো আমলারা, এরা সব গুরুত্বপূর্ণ, সব বিএনপি দখলে ছিল। এটা ভুল পারসেপশন ছিল অনেকের মধ্যে যে বিএনপি দখল করেছে, এটা না জেনে বলতাম, আমরা আগেও প্রতিবাদ করতাম, এখনো বলি, এখন তো স্পষ্ট হয়েছে যে বিএনপি দখল করেছে টেম্পো স্ট্যান্ড, আর জামাত দখল করেছে সচিবালয়, বিশ্ববিদ্যালয়। ভুয়া কথা, সচিবালয় বিশ্ববিদ্যালয় 5% জামাত দখল করতে পারেনি প্রশাসন, 95% বিএনপি ছিল। এখন তো দেখেন
ওখানে যারা ছিল এখন বিএনপি তাদেরকে পদ পদবি দিচ্ছে। এই জন্য ইউনূস সরকার কিংস পার্টি ছিল আসলে বিএনপি, কিন্তু মিডিয়া দখলে, মিডিয়াগুলো 5 আগস্টের পর সব মিডিয়া বিএনপি সিস্টেমে দখল করেছে। এখন দেখেন কি কি সুন্দরভাবে দেশ চালাচ্ছে। জামাতের লোকজন একটু কান্নাকাটি করছে, তাতেও তেমন কিছু আসে যায় না, কোনো আকর্ষণ পাচ্ছে না। এবং জামাত যে দুর্বল রাজনীতি করছে এখন, সকাল এক কথা বিকাল এক কথা, এতে জনগণ জামাতের উপর আস্থা রাখতে পারছে না। জামাতের সবচেয়ে দুর্বলতা এখন নির্বাচন পরবর্তী যে সহিংসতা হয়েছে জামাত শিবির কর্মীদের উপর, দাঁড়িপাল্লার ভোটারদের উপর, তাদের পাশে জামাত মোটেও দাঁড়াতে পারেনি। জামাত সেন্ট্রালি কি করেছিল নাকি তত্ত্ব নেবে হটলাইন, ওগুলো কোনো খবরই নেই। যাদেরকে দায়িত্ব দিচ্ছে এরা সবাই ঘুমায়, কেউ দায়িত্বই পালন করে না। অফিসে নাকি এখন লোকজন ঠিক মতো যায় না। তো এরকম অকার্যকর, জামাত এখন অনেকটা অকার্যকর সংগঠন পরিণত হয়েছে এবং তাদের কথাবার্তা ঠিক নেই, যার ফলে মানুষ, জামাত যদি এই জুলাই সনদের পক্ষে বিএনপির বিরুদ্ধে কোন আন্দোলনেরও ডাক দেয়, মানুষ জামাতের ডাকে সাড়া দিবে না, এমন দাঁড়িপাল্লার লোকজনই নামবে না। কারণ কি, যে নির্বাচনের পরের দিন অনেকে মাইর খেয়েছে, জামাত তাদের জন্য কিছুই করতে পারেনি, বরং নেতারা তাদের ফোনই ধরে না। আমি দায়িত্ব নিয়ে জেনে বলছি, একদম প্রান্তিক পর্যায়ে যে মাইর খেয়েছে ইউনিয়ন পর্যায়ের নেতাদের খুঁজে পায় না, ইউনিয়ন পর্যায়ের নেতারা থানা পর্যায়ের নেতাকে খুঁজে পায় না, থানা জেলা কেন্দ্রীয় নেতাদের খুঁজে পায় না। যার কেন্দ্র বলে যে অমুককে দায়িত্ব দিছি, সে তার কোনো খবর নাই, সে উধাও। তো এতে বিএনপি যে অঘটন ঘটিয়েছে তার বিরুদ্ধে জামাত কিছু করতে পারবে বলে এখন মনে হচ্ছে না। কিছুদিন পর করতে পারবে যদি, কারণ জামাত ডাক দিলে এখন জামাতের লোকজনই নামবে না। দেশব্যাপী বিএনপি এই সুবিধা নেবে। সাপোজ বিএনপি জুলাইয়ের সাথে সুস্পষ্ট গাদ্দারি করছে এবং করবে, কিন্তু জামাত যদি জনগণকে রাজপথে ডাকে, জনগণ যাবে না। কারণ কি, জামাত ব্যর্থ হয়েছে তার নেতাকর্মীদের নিরাপত্তা দিতে, পাশে দাঁড়াতে। একদম রোকন বা এরকম তাদের নিজস্ব বলয়ের লোকজন যারা লিস্টেড, তারা নামবে যে কোনো পরিস্থিতিতে, কিন্তু সাধারণ জনগণকে জামাতে হবে। আর নিজস্ব বলয়ের লোকজন দিয়ে যে কোনো আন্দোলন করে কোনো সফলতা পাওয়া যায় না, এটা হাসিনার আমলে দেখেছে। আন্দোলন সফল হয় শুধু তখন যখন সাধারণ জনগণকে পাওয়া যায়, যেটা আমরা জুলাইতে দেখেছি। তো এই জন্যে বিএনপি এই সুবিধাটা নিবে, জামাত নিজের আন্দোলন করলেও কিছু আসে যায় না। তো দর্শক, জামাত এনসিপি মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যায়নি, এটা একটা বড় ঘটনা। এত সুন্দর ঐক্য, প্রধানমন্ত্রী বিরোধী দল নেতার বাসায় যান, বিরোধী দলের চিফ হুইপের বাসায় গেছেন, কিন্তু প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে, মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে বিরোধী দলের কেউ নাই। এটা তো নতুন যে প্রত্যাশা, নতুন যে সূর্য আমরা দেখেছিলাম, তার সাথে এটা যায় না। তো এই যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যায়নি, এটা প্রতিবাদ হিসেবে যায়নি। সংসদ শুরু হোক, দেখবেন 2 দিন পরে ওয়াকআউট, রাগ হয়ে চলে গেছে জামাত এনসিপি। তারপরে একা একা বিএনপি নিজেরা বিল পাস করেছে, কারণ কোরামও আছে তাদের এবং 2/3 মেজরিটিও আছে। তারপরে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলো দখল করবে। রাতারাতি যে বিশ্ববিদ্যালয় দখল করতে যাবে তা না, এবং দখল করলে জামাত যে ভুলটা করেছে এখানে, সেটা প্রতিহত করতে পারবে বলে মনে হচ্ছে না। তবে আমরা চেষ্টা করব যে জনগণকে সঠিক পথে রাখা, সরকারি অ্যাটলিস্ট আমাদের হাতে যেটা আছে সমালোচনা করার, বিএনপি জামাত উভয়ের, সেটা তো করতে পারবো। বিশ্ববিদ্যালয় দখল করতে গেলে এবং বিএনপি এরকম কিছু আগাম ঘটাতে গেলে সেখানে জামাত তেমন কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না। কারণ সাধারণ জনগণ তাদের পক্ষে, সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষে নামবে না। কেন নামবে না? যে সাধারণ শিক্ষার্থীদের বিপদের সময় জামাত পাশে দাঁড়াতে পারেনি, এই কারণে নামবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচনের পরবর্তী সহিংসতায় যারা আহত হয়েছে, ভয়ভীতির সম্মুখীন হয়েছে, তাদের জন্য জামাত কি করেছে? কিচ্ছু করেনি। আমি জেনে বলছি, এটা নিয়ে আমি কাজ করি। আমরা ব্যক্তিগতভাবে হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন জনকে সেবা দেওয়ার চেষ্টা করছি বা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি নানানভাবে। এটা আমাদের নাগরিক হিসেবে দায়বদ্ধতা, যেহেতু আমরা সরাসরি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানিয়েছি, কিন্তু সংগঠন হিসেবে জামাত এখন দৈঞ্চা। তো দর্শক, সামনে অনেক কিছু দেখবেন, আলামত ভালো না। লন্ডনে তারেক রহমান এবং ইউনূসের বৈঠক শুরু হলো। সেখানে কিন্তু তারেক রহমান এবং ইউনূসের সঙ্গে বৈঠকের আগে তারেক রহমানের সঙ্গে 1 ঘন্টা বৈঠক করেছিলেন এই খলিলুর রহমান, এবং সেই বৈঠকের মাধ্যমেই খলিলুর রহমান আস্থা অর্জন করেন। এবং খলিলুর রহমান তারেককে বুঝাতে সক্ষম হন যে 2001 সালে যখন আপনার দল 2/3 আসন জিতে ক্ষমতা এসেছিল, তখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল লতিফুর রহমান এবং আমি ছিলাম সেই লতিফুর রহমানের পিএস, এবং আমি সেক্ষেত্রে আপনাদের পক্ষেই কাজ করেছি। এবং আমার জাতিসংঘ সহ বিভিন্ন উচ্চ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আছে। এবং তিনি তারেক রহমানকে বলেনও যে বর্তমান যে ভূরাজনীতি, আমেরিকা, চীন তাদেরকে শেখ হাসিনা যেমন দড়ি লাগিয়ে ঘুরিয়েছে, দেব দেব তোমাকে দেব বলে মূলা ঝুলিয়ে রেখেছে, সেই দিন শেষ। এখন আমেরিকা, চীন, ভারত সবাই নগদ স্বার্থ চায়, নগদ। সেই বাকির দিন আর নাই যে শেখ হাসিনা ওই দেব দেব বলে যে আশা দিয়ে রেখেছিল। এখন আমেরিকা, চীন প্রচুর ডেসপারেট এবং তাদেরকে ম্যানেজ করা অনেক কঠিন, যেটা আমি খুব ভালোভাবে পারবো। এবং অবশ্যই তিনি যে কোয়ালিফাইড, কোনো সন্দেহ নাই। বাট সমস্যাটা হচ্ছে কি, যে একদম যেই ব্যক্তি গতকালকে অন্য মন্ত্রিসভার সদস্য ছিল, সেই ব্যক্তি আজকে আবার এই মন্ত্রিসভার সদস্য, এটা ভালো দেখায় না।
এবং এটা নিয়ে কিন্তু পূর্ববর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে, এবং যেটা কিন্তু জামাত ইসলাম এবং এনসিপি অলরেডি বলতেছে যে ইউনূস সরকারের একজন উপদেষ্টা সরাসরি তারেক সরকারের পররাষ্ট্রমন্ত্রী পদে শপথ গ্রহণ করাকেই বোঝায় যে ইউনূস সরকারের কিছু কিছু উপদেষ্টা নিরপেক্ষ ছিল না। এবং এটাও ধরা হয় যে যখন লন্ডন সফরে ছিলেন ডক্টর ইউনূস, তখনই কিন্তু খলিলুর রহমান তিনি তার সকল কাজকর্মের রিপোর্ট ডক্টর ইউনূসকে করার পাশাপাশি তারেক রহমানকেও করতেন, এবং ভূরাজনৈতিকভাবে কোথায় কি করতেছে এগুলোর রিপোর্ট তিনি ডক্টর ইউনূসকে এক কপি পাঠাতেন, তারেক রহমানকে পাঠাতেন আরেক কপি, এবং এভাবেই তিনি ধীরে ধীরে তারেক রহমান রাস্তাভাজন হয়ে ওঠেন, যেটা তারেক রহমানের খুব ঘনিষ্ঠ 2-1 জন ছাড়া কেউ জানতো না। আর তারেক রহমান তো লন্ডন থেকে এসেছিলেন মাত্র মাস কয়েক আগে, তাই না? তার আগে এই লন্ডনে তারেক রহমান এবং খলিলুর রহমান নানা রকম সমঝোতা হয়, এবং খলিলুর রহমান কিন্তু খুব রহস্যজনক মানুষ, এবং এই খলিলুর রহমান কোথায় যায় কি করে না করে এটার উপর কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটা চরম নজর ছিল। হ্যাঁ, এবং আজকে দেখলাম খবরে যে ভারতের একটা বিমান সংস্থা বাংলাদেশের উপর দিয়ে আর বিমান চালাতে পারবে না, কারণ আপনি জানেন যে একটা বিমান যে দেশের উপর দিয়ে যায় ওই দেশকে ট্যাক্স দেওয়া লাগে, ওই বিমান সংস্থা ট্যাক্স দেয়নি। তো এটা নিয়ে বোঝা যায় যে খলিলুর রহমান কিন্তু অবশ্যই এটা জানেন, এবং তার অনুযায়ী হয়নি। সুতরাং খলিলুর রহমান কিন্তু ভারতের উপর কোনো দয়া দেখাবেন না। খলিলুর রহমান মূলত খেলতেছেন আমেরিকা এবং চীন নিয়ে, এবং তারেক রহমান বুঝতে পেরেছেন যে তার দলে যতই বিশ্বস্ত বা তেগী নেতা থাকুক না কেন, এই যে ভূরাজনৈতিক যে জটিল মারপেস, এটা আসলে খলিলুর রহমানের মতো আর কেউ বুঝবে না, বা অন্য কেউ বুঝলেও হয়তো বা তারেক রহমানকে খলিলুর রহমান বোঝাতে সক্ষম হয়েছেন যে তিনি এই পদের জন্য উপযুক্ত, এবং এই কারণে তারেক রহমান তাকে নিয়োগ দিয়েছেন। এবং তারেক রহমানের এই নিয়োগটা যদিও খুব স্ট্রেঞ্জ এবং খুব অদ্ভুত, এবং অনেকেই আসলে বিস্মিত হয়েছেন, বাট তারপরেও এই নিয়োগটা খারাপ হয়নি কেন, আমি দুটো উদাহরণ দিয়ে বলি। একটা হচ্ছে যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, তিনি আজকে 3-4 দিন ধরে তারেক রহমানের সাক্ষাৎ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। 2বার চিঠি লিখেছেন যে আমি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই, কারণ চীন কোনো মতেই হেরে যেতে রাজি না। চীন এই বাংলাদেশ নিয়ে কাজ করবে, চীন এই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়নে সহযোগিতায় এবং উন্নয়ন সহযোগী হয়ে চীন থাকতে চায়, চীন কোনো মতেই সরতে চায় না। কিন্তু আমেরিকা টার্গেট হচ্ছে যে বাংলাদেশ থেকে এবার চীনের নাম নিশানা মুছিয়ে দিবে, এবং সেই কারণে অনেকে আবার বলতেছেন যে তারেক রহমান আসলে আমেরিকার সুপারিশেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। আমেরিকার একটা অদৃশ্য চাপ ছিল যাতে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়, এবং অনেকেই বলেন যে খলিলুর রহমান মার্কিন নাগরিক, যদিও এটা প্রমাণ করা যায়নি। খলিলুর রহমান যে এই চীন এবং আমেরিকাকে সমানভাবে ম্যানেজ করতে পারবেন, তারেক রহমান সেটাই বিশ্বাস করে। তো যেটা বলছিলাম যে চীন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি খুব চেষ্টা করতেছেন তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু তারেক রহমান এখনো শিডিউল দেননি, হয়তোবা শীঘ্রই দিবেন। ওদিকে আবার দেখুন ডোনাল্ড ট্রাম্প কি লিখেছে চিঠিতে। ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন, এবং সেই অভিনন্দনের ভাষাটা আপনি দেখুন। আমার তো মনে হয় যে এটা অভিনন্দন, এটা হুমকি। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি, এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে আপনার সফল মেয়াদ কামনা করতেছি। দুই দেশের সম্পর্কের ভিত্তি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলকে উন্মুক্ত রাখা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমাদের দুই দেশের অংশীদারিত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত এবং অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার জন্য অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি লাভ করতে পারে। ডোনাল্ড ট্রাম্প আরো লেখেন, মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে, পারস্পরিক বাণিজ্য চুক্তি যেগুলো ইউনুস সরকার করে গিয়েছে, বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের উভয় দেশের কৃষক এবং শ্রমিকের জন্য কল্যাণকর। শুধু কি তাই, আরো লিখেছেন যে আমি আশা করি আপনি সেই সকল রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে দ্রুত নির্ণায়ক পদক্ষেপ নেবেন যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দিবে। এটার মানে খাস বাংলা কথা হলো যে তুমি প্রধানমন্ত্রী হিসেবে ভালো কথা, কিন্তু আমার কাছ থেকে তোমার অস্ত্র কিনা লাগবে, অস্ত্র না কিনলে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাবে। এই এবং আরো লিখেন যে আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরো শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি, এবং বাংলাদেশে আমার নিযুক্ত রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের উপর আমার পুরাপুরি আস্থা রয়েছে। একসঙ্গে কাজ করে আমরা উপজাতিকে নিরাপদ করতে চাই। মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন খুব লম্বা একটা লোক, এবং তিনিও কিন্তু খুব অ্যাগ্রেসিভ। তার যখন সিনেটে শুনানি হয় তার নিয়োগ বিষয়, তিনি তখন স্পষ্ট বলেছেন যে বাংলাদেশে নিয়োগ হওয়ার পর আমার টার্গেট একটাই, বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্ট চিরতরে দূর করে দেওয়া। বাট বিষয়টা কিন্তু সহজ না। তো বাংলাদেশে চীনের যেসব প্রকল্প, যেসব অবকাঠামো আছে, এবং ইউনুস সরকার কিন্তু তিনি নিজে চীনকে তিস্তা প্রকল্প দিবেন বলেছেন, এবং কিছুদিন আগে কিন্তু পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান তিনি এই
চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনকে নিয়ে কিন্তু সেই রংপুর তিস্তা এলাকা পরিদর্শন করে এসেছেন এবং এর আগেও কয়েকবার গিয়েছেন। সুতরাং চীনের ফুটপ্রিন্ট কিন্তু বাংলাদেশ থেকে কমানো মোটামুটি অসম্ভব বলেই আমার কাছে মনে হয়। চীনের বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট আছে, কিন্তু আমেরিকা চায় যে বাংলাদেশের কি লাগবে সব আমরা দেবো, কিন্তু চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে। এবং হয়তো তারেক রহমান মনে করেছেন যে যেহেতু এই বাংলাদেশ নিয়ে যে এই ভূরাজনৈতিক কারাকারি, ভূরাজনৈতিক টানা পড়েন, এটা হয়তোবা ডক্টর খলিল রহমানের পক্ষে আসলে ট্যাকেল দেওয়া সম্ভব। এবং খলিল রহমান অবশ্যই রহস্যময় মানব। তিনি মিয়ানমার যে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মি তাদের সঙ্গে বৈঠক করেছেন, তিনি মিয়ানমার যে সরকার তাদের সঙ্গে বৈঠক করেছেন, এবং তার সঙ্গে মোটামুটি আন্ডার ওয়ার্ল্ডের ও উপরের ওয়ার্ল্ডের সব ওয়ার্ল্ডেরই মোটামুটি যোগাযোগ আছে, এবং তিনি যে কোয়ালিফাইড তাদের কোনো সন্দেহ নাই। বাট সমস্যা হচ্ছে একটাই, যে আগের সরকার যেহেতু তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, কাজেই বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হয় এটা কিন্তু ভালো দেখায় না। এবং বিএনপির যে অভিযোগ ছিল যে এই খলিল রহমান আসলে পিনাকি ভট্টাচার্যের দ্বারা সুপারিশকৃত ভাবেই নিয়োগটা লাভ করেছেন, পিনাকি বলেছিলেন যে একে নিয়োগ দিলে ভালো, উনি অত্যন্ত জ্ঞানী। বিএনপি মনে করত খলিল রহমান ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেও তিনি মূলত ডিপ স্টেটের পারপাস সার করতেছেন, যে ডিপ স্টেট আসলে পিনাকি ভট্টাচার্য, তারপরে মুজিবুর রহমান মঞ্জু, তারপর নুর ইসলাম ভুইয়া ছোটন, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, ফরাদ মাজার, এদের কথা মতো হয়তো বা চলে এরকম। কিন্তু এই লন্ডনে তারেক রহমানের সঙ্গে খলিল রহমানের বৈঠকের পরেই খলিল রহমান তারেক রহমানকে বলেন যে আমার আসলে কোনো ডিপ স্টেটের সঙ্গে সম্পর্ক নাই, এবং আপনি চাইলে আমি আপনার পক্ষ হয়ে কাজ করব। এবং তারপর থেকেই মূলত আপনি দেখবেন যে পিনাকি এবং ইলিয়াস তারা খলিল রহমানের বিরুদ্ধে একাধিক ভিডিও বানিয়েছে, এবং যেই পিনাকি ভট্টাচার্য এক সময় খলিল রহমানকে গুরু বলে সম্বোধন করতেন, সেই পিনাকি ভট্টাচার্যই খলিল রহমানের সমালোচনা শুরু করেছিলেন। হ্যাঁ, তো তারপরে আসলে এই খলিল রহমান এখন তারেক রহমান রাস্তাভাজন হয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছেন। এখন শুভকামনা রইল, বিষয়টি যতই অদ্ভুত হোক না কেন, নিয়োগ তো হয়ে গিয়েছে, এখন যাতে খলিল রহমান তার নিজের মেধা দ্বারা, যোগ্যতা দ্বারা বাংলাদেশকে ভূরাজনৈতিকভাবে এগিয়ে নিয়ে যান, যাতে বাংলাদেশ স্বার্থ রক্ষিত হয় এবং অন্যান্য স্টেক হোল্ডাররা খুশি হয়, এবং অন্যান্য পরাশক্তিগুলো মোটামুটি বাংলাদেশ যাতে তাদের সঙ্গে ব্যালেন্স করে চলতে পারে, এই কামনাই করি। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।